সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারত? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অন্যতম সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত ভারতের শিলিগুড়ি করিডর। মাত্র ২২ কিলোমিটার চওড়া ভূখণ্ডটি চিকেন স্নেক নামেও পরিচিত। এই করিডর দিয়েই মূল ভারতের সঙ্গে যুক্ত রয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য: অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা। একদিকে নেপাল, ভুটান, আরেকদিকে বাংলাদেশ ও চীন ঘেরা এই অঞ্চল দীর্ঘদিন ধরে ভারতের কৌশলগত দুর্বলতার কেন্দ্রবিন্দু। সম্প্রতি একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী শিলিগুড়ি করিডরের চারপাশে ৩টি নতুন পূর্ণাঙ্গ গ্যারিজন বা সক্রিয় সেনাঘাঁটি স্থাপন করেছে এবং সীমান্ত এলাকায় বড় ধরনের সেনা সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে। DW বাংলার সীমান্ত বিষয়ক প্রতিবেদক সৌম্যন্তক ঘোষ জানিয়েছেন, এ বিষয়ে ভারতীয় সেনা বা সরকারি সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বিস্তৃত বাহিনী মোতায়েন, নতুন স্থাপনা ও টহল বৃদ্ধি স্পষ্ট চোখে পড়ছে। এই বাড়তি মানবিক উপস্থিতি এমন এক সময় হচ্ছে যখন ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের অন্যতম নিম্নতম পর্যায়ে নেমে এসেছে। এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সেখানেই আছেন তিনি। রায় ঘোষণার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, মানবাধিকার বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ সরকার। তবে বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি কার্যকর করার প্রস্তুতি দেখা গেলেও ভারতের আনুষ্ঠানিক অবস্থান এখনও স্পষ্ট নয়। এই বিষয়েও দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্ককে তুলনামূলক স্থিতিশীল রেখেছিলেন। তবে তার ভারতে আশ্রয় নেওয়া এবং তার পরের ঘটনাবলী দুই দেশের সম্পর্কে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলছে। এই সরকার ভারতকে আগের মতো ঘনিষ্ঠভাবে দেখছেন না এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। নয়াদিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের প্রধান হর্ষ ভি পন্থ DWকে বলেন, শিলিগুড়ি করিডর ভারতের একটি কৌশলগত দুর্বলতা যাকে সুরক্ষিত রাখা অপরিহার্য। তিনি আরও বলেন, বাংলাদেশে বাড়তে থাকা ভারত বিরোধী মনোভাব এবং ডক্টর ইউনুস সরকারের ভারত বিরোধী অবস্থানের ইঙ্গিত উভয়ই নয়াদিল্লিকে সতর্ক করেছে। নতুন গ্যারিসন স্থাপনের খবরের পাশাপাশি ভারতীয় বিমান বাহিনী ৯ নভেম্বর আসামে ইতিহাসের অন্যতম বৃহৎ এয়ার শো প্রদর্শন করে। এরপর ১৩ থেকে ২০ নভেম্বর উত্তর পূর্বাঞ্চলে ৭ দিনব্যাপী বড়সড় ওহড়া চালায়। এই মানবিক কর্মকাণ্ডগুলো এমন সময় হচ্ছে যখন প্রথমবারের মতো ১৯৭১ সালের পর পাকিস্তানের একটি যুদ্ধজাহাজ বাংলাদেশে নোঙর করেছে এবং পাকিস্তানের নৌবাহিনীর প্রধান ঢাকা সফর করেছেন। হর্ষ ভি পন্থ বলেন, ভারত নিয়মিত মানবিক মহড়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছে তারা আঞ্চলিক চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন। তবে তার মতে এয়ার শো বিশেষ কারো বিরুদ্ধে শক্তি প্রদর্শন ছিল না। ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য DWকে বলেন, কখনো এগুলো নিয়মিত মহড়া, কখনো বার্তা দেওয়ার কৌশল। পরিস্থিতি রাতারাতি বদলে যেতে পারে। আজকের বন্ধু আগামীকাল শত্রুও হতে পারে। হর্ষ ভি পন্থ মনে করেন, ভারতের মানবিক পদক্ষেপগুলো প্রতিরক্ষামূলক হলে উত্তেজনা আরও বাড়তে পারে, বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উস্কানিমূলক বক্তব্য যদি অব্যাহত থাকে। তিনি ডক্টর ইউনুস করা একটি মন্তব্যের কথা উল্লেখ করেন। এই বছরের মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস এমন একটি মন্তব্য করেছিলেন। যদিও ঢাকা এই মন্তব্যের উদ্দেশ্য আঞ্চলিক সংযোগের সম্ভাবনা তুলে ধরা বলে দাবি করেছে, তবে ওই এলাকার ভূ রাজনৈতিক সংবেদনশীলতার কারণে নয়াদিল্লি এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি। ডক্টর ইউনুস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল স্থলবেষ্টিত, অর্থাৎ ল্যান্ডলকড,
আর তাদের সাগরে প্রবেশের একমাত্র প্রবেশদ্বার বাংলাদেশ। ভারতের কাছে বিষয়টি অস্বস্তিকর ছিল। উভয় দেশের সরকারই সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়ে নীরব রয়েছে এবং ডিডব্লিউর মন্তব্যের অনুরোধও প্রত্যাখ্যান করেছে। ডিডব্লিউ বলছে, আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন সামনে রেখে ভারত সম্ভবত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অপেক্ষা করাচ্ছে, অর্থাৎ নির্বাচিত সরকার এলেই পূর্ণমাত্রায় সম্পর্ক পুনর্গঠিত হবে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর মূলত সম্পর্ক খারাপের দিকে যেতে থাকে, তবে এরপরও কিছু বিষয়ে আড়ালে অবিশ্বাস থেকে যায়। 2019 সালের ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বাংলাদেশে তীব্র নেতিবাচক প্রভাব ফেলে। ভারতের রাজনৈতিক নেতাদের কথায় বাংলাদেশি অনুপ্রবেশী শব্দের ব্যবহার বৈরিতা বাড়ায়, আর শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এই বিরোধকে আরও গভীর করে তোলে। বাংলাদেশ বারবার তাকে ফেরত চাইলেও ভারত নীরব থেকেছে। এছাড়া ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশের কাছে উস্কানি হিসেবে দেখা হচ্ছে। গত 12 নভেম্বর বাংলাদেশ ভারতীয় উচ্চ হাইকমিশনকে তলব করে এ বিষয়ে উদ্বেগ জানায়। বাংলাদেশের সাবেক দূতাবাস এম হুমায়ুন কবির ডিডব্লিউকে বলেন, 15 বছর ধরে ভারত ভেবেছে ঢাকা তাদের নিয়ন্ত্রণে আছে, এ যুগ শেষ। তবে ক্ষুদ্র দেশগুলির ওপর ভারতের প্রভাব বিস্তারের প্রবণতা আরও বেড়েছে। ভারত বাংলাদেশ উত্তেজনার সাথে সাথে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কেও নতুন উষ্ণতা দেখা যাচ্ছে। এটাকে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের প্রধান হর্ষ ভি পন্থ বলেছেন, নতুন প্রেম। 1971 সালে যে পাকিস্তান থেকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সেই পাকিস্তান এখন ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে সক্রিয়। সম্প্রতি ইসলামাবাদ ঢাকায় পররাষ্ট্র ও গোয়েন্দা প্রধান সহ উচ্চপদস্থ প্রতিনিধি দল পাঠিয়েছে, নতুন বাণিজ্য চুক্তি করেছে, সামরিক সহযোগিতা পুনর্জীবিত করেছে, পাকিস্তানি নৌজাহাজ বাংলাদেশের বন্দর পরিদর্শন করেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারতের প্রভাব কাটাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, আর ভারত বিষয়টি নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক জেনারেল ফজলে ইলাহি আকবর ডিডব্লিউকে বলেন, বাংলাদেশ 1971 সালে ভারতের ভূমিকাকে অবশ্যই স্বীকার করবে, কিন্তু নিজের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে ভারতকে খুশি করা অব্যাহত রাখবে না। বাংলাদেশের সাবেক দূতাবাস এম হুমায়ুন কবির ডিডব্লিউকে বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে তাদের সম্পর্কের ভিত্তি বোঝে, কিন্তু সম্পর্কের জন্য পারস্পরিক সম্মান, সমতা ও মর্যাদা প্রয়োজন, যা ভারতের আচরণে দেখা যাচ্ছে না। তবে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিতে 19 নভেম্বর নয়াদিল্লি সফর করছেন। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। আজ শেখ হাসিনার রায়ের পর এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর এটি বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কী ধরনের কিংবা কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। আবার মাস তিনেকের মধ্যেই বাংলাদেশে যেই নির্বাচন হবার কথা, সেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ইস্যু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কতটা বাধা হয়ে দাঁড়াবে কিংবা আদৌ কোনো বাধা হবে কিনা সেদিকেও দৃষ্টি থাকবে অনেকের। গত বছর 5ই অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতে অনেকটা তলানিতে। এমন প্রেক্ষাপটে এখন শেখ হাসিনার মামলার রায়ের পর নতুন করে সম্পর্কের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে অনেকের। শেখ হাসিনার মামলার রায়ের পরই বাংলাদেশ সরকার জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে নোট ভার্বাল পাঠিয়ে আবারও অনুরোধ জানাবে। অন্যদিকে ভারত ওই রায়ের প্রতিক্রিয়ায় বলেছে বিষয়টি সম্পর্কে তারা অবগত। এর মধ্যেই বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে তাদের দ্বিপাক্ষিক ইস্যুর আলোচনাতে শেখ হাসিনা ইস্যু ছিল কিনা তা এখনও জানা যায়নি। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইস্যুতে মিস্টার ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে
দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কম এবং সে কারণে প্রত্যর্পণ ইস্যুতে এই সরকারের অনুরোধে দেশটির সাড়া দেওয়া সম্ভাবনা নেই বললেই চলে। তাদের মতে নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসলে সম্পর্ক কতটা স্বাভাবিক হবে তা মূলত নির্ভর করবে নতুন সরকারের বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গির উপর। পাশাপাশি ভারত সেই সরকারের সঙ্গে কেমন সম্পর্ক চাইবে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। প্রসঙ্গত, গত 17ই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি ও মামলার রাজার সাক্ষী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। এর মধ্যে শেখ হাসিনা ও সাবেক আসাদুজ্জামান খান ভারতের হয়েছেন, আর মীর মামুন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনাল রায় ঘোষণার পরপরই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে জানান যে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও অনুরোধ করা হবে। এর পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দেয়। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই 2 ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে, বিবৃতিতে বলা হয়। এর আগেও অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ করলেও ভারত সরকার এ বিষয়ে কখনো কোনো মন্তব্য করেনি। তবে ভারত সরকারের এই বিষয়ে এত পর্যন্ত আনুষ্ঠানিক অবস্থান হলো একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক বা ফর দ্য টাইম বিং আশ্রয় দেওয়া। বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলছেন, প্রত্যর্পণ একটি জটিল বিষয় এবং এক্ষেত্রে কাউকে প্রত্যর্পণের ক্ষেত্রে মৃত্যু হুমকির বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে। বাংলাদেশে তো শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে, ফলে সেই হুমকিটি তো আছেই। ফলে আপাতত এটুকু বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে 2 দেশের সরকারের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। তবে প্রশ্ন হলো, এই ইস্যুতেই 2 দেশের সবকিছু আটকে থাকবে কিনা, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন যে প্রত্যর্পণ চুক্তি আছে তাতে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরই হস্তান্তরের অনুরোধ করার সুযোগ থাকে, কিন্তু তারপরেও ওই চুক্তিতে এমন অনেক বিষয় আছে যেগুলো বিবেচনায় নিয়ে এমন অনুরোধ প্রত্যাখ্যানেরও সুযোগ রয়েছে। মিস দত্ত বলছেন, বাংলাদেশের আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এখন এটা পরিষ্কার যে বাংলাদেশে তার মৃত্যু হুমকি রয়েছে এবং এটাই ভারত সরকারের দৃষ্টিকোণ থেকে তাকে হস্তান্তর না করার জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক একেবারেই তলানিতে। এমনকি ভারতে বসে শেখ হাসিনা সংবাদ মাধ্যমে যেসব কথাবার্তা বলছেন তা নিয়েও বারবার উষ্মা প্রকাশ করেও কোনো ফল পায়নি মিস্টার ইউনূসের সরকার। 1 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি নাগরিকদের ভিসা সীমিত করে রেখেছে ভারত সরকার এবং এর অংশ হিসেবে পর্যটন ভিসা দেওয়া একেবারেই বন্ধ হয়ে আছে। অল্প সংখ্যক মেডিকেল ভিসা দেওয়া হলেও তা পেতেও বেগ পেতে হচ্ছে ভারতে চিকিৎসার জন্য যেতে ইচ্ছুক রোগী ও তাদের স্বজনদের। আবার বাংলাদেশে মিস্টার ইউনূসের সরকারের সঙ্গে সদ্ভাব আছে এমন কিছু রাজনৈতিক দল ও নেতা ভারত বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বিভিন্ন সময়ে। বক্তব্য এসেছে ভারতের 7 সিস্টার হিসেবে পরিচিত রাজ্যগুলো নিয়েও, যা ভারতীয়দের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পরানোর ঘটনাও ঘটেছে গত বছরের ডিসেম্বরে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে হাসিনা পরবর্তী সরকারের উষ্ণ সম্পর্ক নিয়েও উদ্বেগ আছে ভারতীয়দের। ভারতীয় বিশ্লেষকরা সবসময় বলে আসছেন, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ভারত সরকারের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা বিষয়ক উদ্বেগ। আবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলাসহ বিভিন্ন ইস্যুতে ভারতের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বেশ কয়েকবার। তাদের গণমাধ্যমগুলিতেও সংবাদ, গুজব, অপতথ্য প্রচার হতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর অন্তর্বর্তী সরকারের সময়ে 2 দেশের সম্পর্কের উন্নতির সুযোগ খুব একটা নেই বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। আবার ধারণা এটা আরও জটিল হবে, কারণ এখন ভারত সরকারও হয়তো আইনজীবীদের পরামর্শ নেবে। বিষয়টা সহজ কিছু না, বাংলাদেশ চাইলেই ভারত রাজি হবে তা নয়, বলছিলেন শ্রী রাধা দত্ত। কিন্তু আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন বাংলাদেশে হবার কথা, সেই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার ক্ষমতায় আসবে তাকে এই টানাপোড়েনের সম্পর্ক কতটা বহন করতে হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, এটা নির্ভর করবে আগামী সরকার কিভাবে বা কোন কৌশলে ইস্যুটি মোকাবেলা করবে। এখানে 3টি বিষয় গুরুত্বপূর্ণ হবে। প্রথমত, নির্বাচনের পর বাংলাদেশে কী ধরনের সরকার হয়। দ্বিতীয়ত, সেই সরকারের সঙ্গে ভারত কোন ধরনের সম্পর্ক করতে আগ্রহী। এবং তৃতীয়ত, শেখ হাসিনা ও আওয়ামী লীগ কী ধরনের ভূমিকা নেয়, রাজনীতিতে কতটা সক্রিয় হয়। বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। তার মতে, শেখ হাসিনা ইস্যুকে একপাশে রেখে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা তখন দুই দেশের সরকার করতে পারে। আবার এটিকে সামনে রেখেই বাংলাদেশ সরকার তাদের দাবি দাওয়াগুলো বারবার তুলে ধরার চেষ্টাও করতে পারে। আবার আওয়ামী লীগ সক্রিয় বেশি হলে সরকারও শেখ হাসিনাকে হস্তান্তরের দাবিটিতে জোর দিতে পারে। তখন সম্পর্ক কেমন হয় সেটিও দেখার বিষয় হবে। ফলে বাংলাদেশের নতুন সরকারের চরিত্র ও দৃষ্টিভঙ্গির উপর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি অনেকটা নির্ভর করবে, বলছিলেন মীর কবির। অধ্যাপক শ্রী রাধা দত্ত বলছেন, তিনি মনে করেন নির্বাচনের পর বাংলাদেশের নতুন সরকারও হয়তো ভারত সরকারকে একই অনুরোধ করবে বারবার। আমার ধারণা, এটাকে ইস্যু করে রাখলে সম্পর্ক খারাপ হবে, বরং এটাকে একপাশে রেখে দুই সরকার কাজ করলে সম্পর্ক সহজ ও স্বাভাবিক হওয়ার দিকে এগোবে। কোনো ইস্যুতে আটকে রেখে অগ্রসর হওয়া যাবে না, বলছিলেন বিবিসি বাংলাকে। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পরেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে শেখ হাসিনাই। তবে মিস দত্ত মনে করেন, সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে দুই দেশের সরকারকে এটি একপাশে সরিয়ে রেখে গুরুত্বপূর্ণ অন্য সব ইস্যুতে একযোগে কাজ করতে হবে।